প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 9 এবং 10। গতকাল রাতে হয়তো বৃষ্টি হয়েছে। এই আকাশের সকলটা একটু বেশি শীতল। সূর্যটার নিস্পৃহ রশ্মি দুটি দৌত পৃথিবীর বুকে। ভেজা মাটির শ্বেতা গন্ধ নাসারন্দের ভেতর দিয়ে সুরসুর করে প্রবেশ করছে। রাস্তার এক পাশে ঝিমিয়ে পড়ে আছে গাছের ডাল, যা গতকাল রাতের বাতাসে তাণ্ডবে ভেঙে পড়েছে। রাস্তার দুপাশে 4টে কুকুর অলস ভঙ্গিতেই শুয়ে আছে, পড়া চোখে ইসরাতের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে মানুষের যাওয়ার শব্দ আসা শুনে শব্দ বুঝলেও চোখ বোঝে। রাস্তায় চলাচলকৃত মানুষ সাথে মৃদু স্বরে নিজেদের তথাকথিত ভাষায় ডেকে উঠছে। ইসরাত আলতো আলগোছে কুকুরের গুলোটার পাশ কাটিয়ে গেল। যেতে যেতেই হাত বাড়ালো বিস্কুটের প্যাকেটটা থেকে 4 টুকরো ছুঁড়ে দিল বিস্কুট কুকুরগুলোর উদ্দেশ্যে। আনমনে হেঁটে যাচ্ছিল সামনের দিকে। একটা কুচকুচে কালো কুকুর ভোঁ করে ইসরাতের পাশে চলে আসে। আকস্মিকভাবে কুকুরটিকে দেখে ইসরাত ভয়ে তাড়াহুড়ো করে বাঁ পাশে সরে যেতেই ধাক্কা লাগলো শক্ত পুরুষালী বুকে। সুরসুর করে নাকে প্রবেশ করলো ম্যানেলি পারফিউমের কড়া গন্ধ। হঠাৎ করেই ধাক্কা লাগায় একটু জোরে আঘাত লেগেছে নাক ও কপালে। ইসরাত বিরক্তিকর ভঙ্গিতে নিজের হাত তুলে কপালে স্পর্শ করলো, তারপর নাকে হাত বোলালো। নাকে হাত বোলাতে বোলাতে ওপরে চোখ তুলে তাকাতে চোখাচোখি হলো কর্কালো বর্ণের চুলের সাথে একটা চোখ, যা আসলে কালো নাকি ব্রাউন ঠিক বোঝা গেল না। সূর্যের হালকা দীপ্তি সুঠাম দেহের জাহিনের চোখে পড়ার এক চোখ দেখতে কিছুটা বাদামি দেখাচ্ছে, অন্যটি কালো বর্ণের। সুদীর্ঘ পুরুষালী জাহিনের শরীরের সাথে ইসরাতের শরীর একটু ছোট্ট বলে মনে হলো। ইসরাত বিরক্তি প্রকাশ করতে গিয়েও থেমে গেল। দোষ তো তার। চোখ ওপরে তুলে হাঁটার জন্যই তো ধাক্কা লাগলো বেচারার সাথে। তাই কথা না বাড়িয়ে সে হাতের তালু দিয়ে নাকে ম্যাসাজ করতে করতে ধীরে সুস্থে সরে আসতে নিলে চুল শক্ত টান অনুভব করে। আবারও সরে আসার চেষ্টা করতে একটু বেশি ব্যথা পেল। নাক মুখ কুচকে নিল মেয়েটা। মুখ দিয়ে বের হয়ে আসলো এলোমেলো ব্যথাতুর শব্দ। ব্যথায় মুখ যেন নীলবর্ণ ধারণ করেছে এই মুহূর্তে। চোখ মুখ খিচে নিল এই মুহূর্তে সে। মুখ দিয়ে বেরিয়ে আসলো আরো কিছু ব্যথাতুর শব্দ। ইসরাত চোখ তুলে আবার ওপরে তাকায়। চোখাচোখি হয় জাহিনের সাথে। জাহিন তখন ইসরাতের দিকেই তাকিয়ে চোখ সরায় না, স্থির চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে। দূরে এক বাসার দোতলার বারান্দা থেকে গিটারের শব্দ ভেসে আসছে, তার সাথে ম্যানেলি কোল্ড পারফিউমে গলার যেন গানের সুর ভেসে আসলো। দূরে দূরে কেন থাকো, পাশে এসে হাতটি ধরো, চোখে চোখ রেখে বলো না ভালোবাসিও। ইসরাতের ঠোঁট দুটো টিপে জাহিনের বোতাম থেকে নিজের চুল আলগোছে ছাড়িয়ে আনার চেষ্টা করে। তখনই জাহিন গম্ভীর গলায় বলা কথা শুনে বোতাম থেকে চুল সরানো হাত সরিয়ে গেল। জাহিন বলেছে, দেখা শেষ আমাকে। ইসরাত জাহিনের কথার মানে বুঝলো না, তাই নিজের বাদামি বর্ণের চোখের মণি ওপরে তুলে সূর্যের রশ্মি ইসরাতের চোখের দিকে সরাসরি পতিত হওয়ায় বাদামি বর্ণের চোখ দুটোর আলোর উপস্থিতি জ্বলজ্বল করে উঠল। মাথা দুপাশে নাড়িয়ে ভুরু কুঞ্চিত করে জানতে চায় এর মানে কি। জাহিন ইসরাতের কথায় উত্তর না দিয়ে নিজের হাত দ্বারা ইসরাতের হাত সরিয়ে দেয় নরম ভঙ্গিতে। ইসরাতের কাছে মনে হলো এই ব্যাটা তাকে এমনভাবে স্পর্শ করেছে যাতে তার হাতে একটু জোরেই প্রয়োগ করে সরল করে ব্যথা অনুভব হয়। আবার চোখে হা করে যখন সে জাহিনের দিকে তাকিয়ে আছে, জাহিন তখন নিজের শার্টের বোতাম থেকে যত্ন সহকারে ইসরাতের চুলগুলো ছাড়াতে ব্যস্ত। অনেকক্ষণ ব্যাটার এভাবে কাটার পর যখন ইসরাত দেখলো এখনো জাহিনের চুল ছাড়াচ্ছে না, সে এবার হাত দিয়ে চুল টেনে ছিঁড়ে নিয়ে আসতে চাইল বোতাম থেকে। চুলে টান দেওয়ার আগে জাহিন মৃদু ধমক দিল। মৃদু গলায় ইসরাতকে জিজ্ঞেস করলো, বয়স কম
টাকলা হওয়ার বেশি ইচ্ছা জেগেছে? ইসরাত চোখ সরু করে নেয়, দাঁত খিঁচে নিয়ে বলে, আপনার কোনো সমস্যা আমার শখ জাগলে? যায় নিজের গ্রীবা বাকি ইসরাতের কাছাকাছি আসে, ঠোঁট কামড়ে উঠে বলে, সবসময় তো আমারই। ইসরাত ভুরু বাঁকালো, সামান্য ওপরের দিকে ভুরু তুলে জিজ্ঞেস করে, কেন? আপনার কেন সমস্যা হবে? ইসরাতের চুল শার্টের বোতাম থেকে আলতোভাবে ছাড়াতে নিয়ে দূরত্ব বাড়িয়ে নেয় নিজেদের মধ্যে। তর্জনী আঙ্গুল দিয়ে ইসরাতের কপালে টোকা দিয়ে বলে, তা আমি আপনাকে বলতে বাধ্য নই ইসরাত। ইসরাত জাইনের দিকে সরু দৃষ্টিতে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখে, উল্টো পাশে ফিরে হাঁটা ধরল। ফিরোজা কালারের ওপর ওড়না বা হাতে মাথাটিকে টেনে নিল, চোখ দিয়ে নিচের দিকে নামিয়ে বড় বড় পা ফেলে গেল জাইনের দৃষ্টিসীমানার বাহিরে। জাইন পিছনে ঘুরে তাকিয়ে শুধু দেখলো চুপচাপ ইসরাতের হেঁটে যাওয়া, হাত দিয়ে টেনে মাথায় ওড়না তোলা চুলগুলো হাঁটতে হাঁটতে বারংবার কানের পিছে ঘুষতে শুরু করেছে। সূক্ষ্ম চোখে অবলোকন করলো, যা জাইনের সামনে থেকে ইসরাতের অদৃশ্য হওয়ার আগ পর্যন্তই চলল। ইসরাত চলে যাওয়ার পর একই পথে রইল জাইন। বিড়বিড় করে আওড়ালো, আপনার প্রতি অনুভূত টান সকলেই ম্যাজিক। 1,47,570 বর্গ কিলোমিটারের এই মানচিত্রে 375 কোটি 10,07,000 রমণীদের মধ্যে আমার কেবলমাত্র আপনার জন্যই মনের ভেতর টান অনুভূত হয়। এর চেয়ে অদ্ভুত আর কি হতে পারে? জাইনের ঠোঁটে ঘষে গেল এক বাঁকা হাসি, রয়ে গেল তার ক্ষীণ রেশ। বিড়বিড় করে বলে ওঠে, অফকোর্স নট, এটা রহস্যময় নয়। নিজাম শিকদার গত আধ ঘন্টা যাবৎ বেতের সোফায় বসে আছে। উঠে লাফঝাপ দিচ্ছে, কিন্তু এত লাফঝাপ দেওয়ার পরও আজ তিনি কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেলেন না। বেজার মুখ বানিয়ে ফেলেছে তিনি। আসলে সোফার ওপর থেকে তখন চোখ পড়ে সৈয়দ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ক্ষীণ দৃষ্টে তাকিয়ে থাকা সুফি খাতুনের দিকে, যিনি কোনো প্রকার পালক না ফেলে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে শিকদার বাড়ির দিকে। নিজাম শিকদারের বুঝতে পারলেন সুফি খাতুনের এরূপ দৃষ্টির মানে, তাই এই ভদ্র মহিলাকে দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মাথা নিচু করে ফিরে গেলেন নিজের বাসার ভেতরে। গনে গনে 30 সেকেন্ড পার হওয়ার সাথে সাথে স্লাইড দরজাটি ছোট্ট একটি অংশ দিয়ে বাহিরের অবস্থান অবলোকন করতে চাইল। তার আগে সুফি খাতুনের সাথে চোখাচোখি হলো নিজাম শিকদারের। এবার সত্যি সত্যি লজ্জায় পড়ে গেলেন নিজাম শিকদার। লজ্জায় লাল হয়ে যাওয়া মুখের দিকে ফিরে গেলেন ভেতরে। সুফি খাতুন কিছুক্ষণ তেরছা চোখে চেয়ে থেকে হাঁটা ধরলেন নাসির মঞ্জিলের দিকে। আজ একটা হ্যাস্তন্যস্ত করেই ছাড়বেন এই নিজাম শিকদারের। তিনি কিছু বোঝেন না মনে হচ্ছে। আরে সবই বোঝে, এই সুফি খাতুন আজ যদি এই রঙ্গলীলার অন্তিম না টেনে আনে তাহলে নিজের নাম পাল্টে দিবে সে। সুফি খাতুন দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে গেল নাসির মঞ্জিলের দিকে। কলিং বেল চেপে দিতেই মনে পড়ল নুসরাতের কথা। তখনই আবার ভাবলো নিজেকে পাল্টে সৈয়দ বাড়ির উদ্দেশ্যে ফিরে যেতে। তার আগেই মাথায় আসলো, আর এই বেদব মেয়েটা এখন ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছে, তাহলে আর এই বেদবটার মুখ দেখতে হবে না আজ। আর নাজনিম আর নাসিরকে ভালো করে কানপট্টি দিয়ে দেওয়া যাবে। এই বেদব বাড়িতে থাকলে তাকে ক্যামেরা দেখে গেটে খুলতো না। আজ আরাম করে বসে নাসিরের সাথে আলোচনা করা যাবে। সুফি খাতুন নুসরাতকে একপাশে ধীরে ধীরে মনে করতে লাগলেই গত দুদিনের কথা মনে পড়ে। যখন যখন তিনি বারান্দা, রাস্তা, ছাদ, এমনকি রুমেও দাঁড়িয়ে থাকতেন, তখনই দেখেছেন নাসির নিজাম শিকদারের সাথে ইসরাত হু করে হেসে কথা বলছে। তিনি জানেন কি সুফি খাতুন শিওর এটা বেটা নাজিম এবং নাসিরের বড় মেয়ের মধ্যে একটা গভীর প্রণয়লীলার সম্পর্ক চলছে। না হলে সকাল বিকাল রাতে ওই বেটা নিজামকে দেখে ইসরাত দাঁত বের করে হাসবে কেন? নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে। আর আজ এই সম্পর্ক শেষ পরিণতি বের করে ছাড়বে সুফি খাতুন। নিজের অতর্কিত চিন্তাগুলো একপাশে রেখে জোরে জোরে একসাথে অনেকবার কলিং বেল চাপ প্রয়োগ করলো। তখন গেট খুলল না। এর চিৎকার পর অতিবাহিত হওয়ার পর টুস করে শব্দ হয়ে গেটের লক খুলে গেল। সুফি খাতুন গেট খোলার সাথে সাথে দ্রুত পায়ে নাসির মঞ্জিলের ভেতর প্রবেশ করে। ভেতরে প্রবেশ করার স্বর্ণপণে চোরা চোখে চেয়ে শিকদারের বাড়ির দিকে তাকায়।
নিজাম শিকদার লুকিয়ে লুকিয়ে এদিক ওদিক তাকিয়ে আছে। সুফি খাতুন নিজেকে বাহবা দিলেন, নিজের মনে নিজের গুণগান করলেন। বা সুফি বা, তোর বুদ্ধির জবাব নেই, যা ভেবেছিস তাই বের হয়ে আসলো। সৈয়দ বাড়ির ড্রয়িং রুমে বসে আছে নাসির সাহেব। চোখ নিচে লাল খয়েরি কালার মেশিলের ছোট্ট লেন্সের চশমা, হাতে কিছু কাগজপত্র, হয়তোবা সৈয়দ চাষের কাগজপত্রই হবে। পাশে হিসাবের খাতা রাখা, সচরাচর হিসাব নিকাশের কাজ ইসরাত করে। আজ ইসরাত বাইরে থাকায় নাসির সাহেব বসতে হয়েছে হিসাবের কাজে। কাগজপত্রে চোখ বোলাতে বোলাতে নাসির সাহেব ডাক ছুড়লেন নাজমিন বেগমকে। নাজনীন বেগম প্রতি উত্তরে তৎক্ষণাৎ ভেসে আসলো জি বলে কিচেন থেকে। নাসির সাহেব অত্যন্ত রাশভারী কণ্ঠে বলল, এক কাপ চা দাও তো নাজনীন। নাজনীন বেগম কিচেনে কাজ করতে করতে তাড়াহুড়ো করে গলায় বললেন, দিচ্ছে, অপেক্ষা করুন, আগে মায়ের টিফিনটা রেডি করে দেই। নাজনীন বেগমের কথা শেষ হতেই বাড়িতে আবার শুনলাম নীরবতা নেমে আসলো। কাগজপত্র অলস ভঙ্গিতেই সেন্টার টেবিলের ওপর রেখে চোখ বন্ধ করে নিলেন নাসির সাহেব। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন নাজনীন বেগমকে, কবে আসবে নুসরাত? গতকাল রাত দিয়ে বলল আরো 2 দিন থাকবে নাকি, এখনো তার পুরো ঘোরাঘুরি শেষ হয়নি। নাজনীন বেগমের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল তিনি। বাড়িটা মেয়েগুলো ছাড়া একদম নীরব থাকে। ইসরাত তো প্রয়োজন ছাড়া কারোর সাথে দুটো কথা বলে না, যদি ইচ্ছে হয় তাহলে হঠাৎ হঠাৎই 2-1টা কথা বলে, গল্প করে, কিন্তু নুসরাতের মুখ থেকে কথা সরে না। ফালতু জিনিস নিয়েও বকবক করতে দিন কাটিয়ে ফেলে মেয়েটা। যখন থেকে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছে বাড়িটা এক প্রকার মৃত বাড়ির মতোই হয়ে পড়েছে। সোফার ওপর থেকে মোবাইল তুলে নিয়ে সময় দেখলো নাসির সাহেব 12টা বেজে 40 মিনিট। কল লিস্টে ঢুকতেই সবার সামনে চোখ পড়ল নুসরাতের নাম্বার। সেদিন থেকে চোখের দৃষ্টি আম্মুর দিকে লেখা নাম্বারটি। 2-3 বার রিং হওয়ার পরপরই ইসরাত নরম গলা ভেসে আসলো, হ্যালো আব্বু। ইসরাত নিজের কথা শেষ করে আগে নাসির সাহেবের নিজের কথা ঢুকিয়ে দিলেন। ব্যস্ত গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন ইসরাতের নিকট, কখন বাড়ি আসবে? তোমাকে নিতে আসবো। ফোনের ওই পাশ থেকে ইসরাতের মৃদু শব্দ ভেসে এলো, ঠোঁট টিপে হাসলো বোধহয় মেয়েটা। আপনাকে আসতে হবে না। নাসির সাহেব ও বলে ফোন রেখে দিলেন। হাতের ফোনটা রাখার আগে ওয়ালপেপারের দিকে তাকিয়ে ঠোঁট ফেটে উঠল ঈর্ষৎ হাসি। ওয়ালপেপারে লেগে আছে নুসরাত আর ইসরাতের হাসি হাসি মুখের ছবি। নাসির সাহেব মেয়েদের ছবির ওপর হাত বুলিয়ে দিলেও বিড়বিড় করে আওড়ালেন, আমার আম্মা, আমার আব্বা। নাসির সাহেবের কথা শেষ হওয়ার আগে কলিং বেল বেজে উঠল। সামনের দিকে তাকাতে ক্যামেরার মধ্যে দেখলেন সুফি খাতুন দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। ইচ্ছা করলো না গেট খুলে দেওয়ার, তারপরও না চাইতেও অনীহা নিয়ে সোফা থেকে উঠে গেলেন। গেট খুলে দিলেন নাসির সাহেব। ততক্ষণে হন্তদন্ত পায়ে এসে ড্রয়িং রুমের ভেতরে সুফি খাতুন। নাজনীন বেগম কিচেন থেকে উকি দিতেই চোখে ভাসলো ভদ্র মহিলার অবয়ব। আর এতক্ষণে ঠান্ডা থাকা মেজাজটা এক নিমিষেই খিচে গেল নাজনীন বেগমের। এই এক মহিলা এবারও নির্ঘাত কোনো অর্ধবয়স্ক নয়তো বৃদ্ধ লোকের সাথে বিয়ের সম্বন্ধ নিয়ে হাজির হয়েছে ইসরাতের জন্য নাসির সাহেবের কাছে। এটা নয় যে নাজনীন বেগম হলফ করতে পারেন। দাঁতে দাঁত চেপে নাজনীন বেগম কান ও মন দুটোই ড্রয়িং রুমের দিকে দিল। কান খাড়া করে রাখো সুফি বেগমের কথা শোনার জন্য। কথা তো আর কানে আসলো না, উল্টো নাসির সাহেবের আরেকটা আবদার জুড়ে দিল, ফুপির জন্য পরোটা, সিঙ্গারা, সমোসা, আলুর চপ, ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসো নাজনীন, আর পারলে সাথে 2 কাপ চাও দাও। নাজনীন বেগমের মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করলো। রাগে কান মুখ দিয়ে যেন লাল ধোঁয়া বহিতে লাগলো। নাসির সাহেবের উচ্চ শব্দের উৎপত্তি দেখে 1 সেকেন্ডে বুঝে গেল আজ তার গিন্নি বেজায় চটেছে। তাই তিনি চোখ মুখ অন্ধকার করে সোফায় বসে রইলেন। সুফি খাতুন নিজের কণ্ঠ নামিয়ে অত্যাধিক সতর্কতার সহিত নিজের কথা শুরু করলেন। এক প্রকার বলা যায় ইমোশনাল ব্ল্যাকমেল। তার কথা শুরু হলো এইভাবে, সন্ন্যাসীর এই 2টো মেয়ের বাপ তুই, আল্লাহ তোকে ছেলে দেয় নাই কেন জানিস? তুই আমার কথা না শুনে এই নাজনীনকে বিয়ে করেছিস বলে। নাসির সাহেব শক্ত মুখে
চেয়ে রইলেন। রাগী কণ্ঠে বললেন, আল্লাহ আমায় ছেলে দেয় নাই তাতে আমার কোনো আফসোস নাই। তাহলে তোমার এত মাথা ব্যথা কেন ফুপি? আর 2 মেয়ে আমার জন্যই লাকি। ওদের জন্মের পরে আমার ব্যবসার অগ্রগতি হয়েছে, আর তুমি তাদের মাকে বলছো? নাসির সাহেব বিরক্তিকর পরিবর্তিতে মুখে আনতে পারল না আর কথা। সে মুখ চোখ পাল্টে নিল। সুফি খাতুন বললেন, আরে তুই চেত করে উঠোস কেন? আমি যা বলতাছি তাই দেখ। তুই তোর মেয়েগুলার বিয়ে দিলে তো এরা নিজের বাড়িতে চলে যেত, সাথে মোটা অঙ্কের যৌতুক নিত। আবারও নাসির সাহেব সুফি খাতুনের দিকে কথা কেটে দিলেন। এক আঙ্গুল তুলে বললেন, অন্যের বাড়ি যাবে কেন? আমার মেয়েদের আমি রেখে দিব আমার কাছে, আর অত্যাধিক প্রয়োজন হলে বিয়ে করে ঘর জামাই রাখবো। সুফি খাতুন মনে মনে শয়তানি হাসি দিলেন। ঝটপট বললেন, আর ছেলে যদি ঘর জামাই থাকতে না চায়? নাসির সাহেব এই প্রশ্নের উত্তরও আছে। তিনি উত্তর দিলেন, বাড়ির আশেপাশে বিয়ে দিব। সুফি খাতুনের মুখে চোখে খুশির ঝিলিক ফুটে উঠল। ক্ষীণ হাসি রেখে বললেন, তো এই লাইনে আইসুস তুই? আমি আশপাশ থেকে ছেলে পছন্দ করেছি তোর মেয়ের জন্য। যেমন তাগড়া শরীর তেমনি উচ্চলম্বা টকবগে যুবক ছেলেটা, তার সাথে বৃত্তবান। নাসির রাজ করবে রাজ। বাড়িতে মানুষ নেই বললেই চলে, একেবারে ছোট্ট ফ্যামিলি। আর লোকটা জিম করা, বডি ফিটনেস। তুই নিজেও লোকটার প্রেমে পড়ে যাবি। প্রতিদিন সকাল বিকাল রাতে ছেলেটা বারান্দায় দাঁড়িয়ে লাফ ঝাপ করে জিম করে, আর রোজ সকাল বিকালে পার্কে হাঁটতে যায়। বুঝতে পারছিস ফিটনেসের ব্যাপারটা কত সতর্ক সে? নাসির সাহেব মনপুত গলায় বলতে চাইলেন, ছেলের বয়স? সুফি খাতুন 2 হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে বললেন, আরে বয়স একদম কম। তুই শোন আমার কথা, লোকটা ইসরাতের সাথে দারুণ মানাবে। তুই লোকটাকে দেখলে তোর মুখ হা হয়ে যাবে। কিন্তু ছেলের নাম কি, কাজ কি করে? সুফি খাতুন হাত দিয়ে ধীরে ধীরে কথা বলতে লাগলেন। নিচু স্বরে বললেন, আজ বিকালে যখন ছেলেটা পার্কে হাঁটতে যাবে তখন তুই আর আমি দুজনকে ছেলেটার সাথে সম্পর্ক সব জেনে আসবো, ঠিক আছে? তাদের কথা শেষ হতেই নাজনীন বেগম ট্রেতে করে নাস্তা নিয়ে রাখলেন সেন্টার টেবিলে। ক্ষীণ চোখে সুফি খাতুনের দিকে তাকালেন, চোখ বুলিয়ে বললেন, আমাকে দেখে মুখ বন্ধ করে নিলেন কেন ফুপি? বিশেষ কোনো আলাপ চলছিল নাকি আমাদের বিষয়ে? সুফি খাতুন মনে মনে ভেঙচি কাটলেন নাজনীন বেগমকে দেখে। মুখে মেকি হাসি ঝুলিয়ে আমতা করে বললেন, কই কিছু না তো নাজনীন, আর তোমারে দেখবো কেন, বন্ধ করবো? হাহা। রেস্টুরেন্টের টেবিলের ওপর নিজের এক হাত থাকা স্যানেল ব্যাগ ছুঁড়ে মারল নুসরাত। রাগে তার শরীর দপদপ করছে। কত বড় সাহস তাকে! এই নুসরাতকে টিস করে ওইসব 18-19 বছরের চ্যাংরা পোলা পান। রাগে চোয়াল শক্ত হয়। চেয়ারের ওপর দুপা তুলে হাঁটুর ওপর মুখ রেখে বসে থাকে সে। তখনই একজন স্টাফ এসে নুসরাতকে উদ্দেশ্য করে বলে, ম্যাম পা নামিয়ে বসেন, এখানে একটু পরে একজন রাজনৈতিক নেতা আসবে। নুসরাত খিচে থাকা মেজাজটা যেন এই স্টাফ এসে আরো খিচে দিল। দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে উঠল, তো ওই বেটা রাজনৈতিক নেতা আমার সম্বন্ধ দেখতে আসছে যে আমি পা নামিয়ে বসবো? এসব বালের নেতার কাজ এইখানে কি? তারা মানব সেবা নিয়ে রেস্টুরেন্টে কি করবে? ফার্স্টে বাকরুদ্ধ হয়ে গেল স্টাফ। চোখ গোল গোল করে নুসরাতের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। ছেলে স্টাফটি এমন হা হয়ে তাকিয়ে থাকা দেখে নুসরাতের ঠোঁট যেন জোরে হা হয়ে গেল। ঠোঁট চোখা করে ন্যাকা কণ্ঠে বলল, ও আমার ওপর এখন আমারে পছন্দ হয়েছে। আপনিও কি আমার বাসায় সম্বন্ধ পাঠাইতে আসছেন? এরপর রাগী সরে হুঙ্কার দিয়ে ওঠে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছেন কেন? আমার মুখে কি মধু লাগানো নাকি ফুলের মতো হাহা করে আছেন? যান, আপনার নেতা ফেতা আসছে না, ওনাকে স্বাগতম জানান। স্টাফ যেন নড়তে ভুলে গেল। স্টাফ সরাতে না দেখে নুসরাত 2 হাত দিয়ে মুখের সামনে রেখে জোর করে বলে, দয়া করে আপনার এই থোবরা নিয়ে এখান থেকে সরেন ভাই, যান নিজের কাজ করেন। স্টাফের মুখ যেন কালো হয়ে গেল। এর মধ্যেই সৌরভী বলে উঠল, তুই বেচারির ওপর রেগে যাচ্ছিস কেন? বেচারি কি করেছে তোকে? শুধু বলেছে পা নামিয়ে বসার জন্য, আর তুই কত কি শোনাই দিলি। আর এত রাগের কিছুই নেই নুসরাত, তুই ছেলেগুলোকে ইচ্ছে মতো তো তোর ওই মোটা ব্যাগ। নুসরাত ব্যাগ হাতে নিতে নিতে সৌরভীর ব্যাগ
পোহাতে হলো। ক্ষীণ চোখে ব্যাগের দিকে তাকিয়ে রাগে রাগে কণ্ঠে বলল, এই মোটকা ব্যাগ নিয়ে ছেলেটাকে পিটিয়ে এসেছিস, তারপরে তো রাগ দেখানোর কি জায়েজ? উহু, একদমই জায়েজ না। নুসরাত দন্ত কাঁপিয়ে ঠোঁটের নিচে হিসিয়ে বলে, তো বলবেই না কেন? পা নামিয়ে বসার জন্য। এই বেটার বালের নেতা কি আমায় দেখতে আসছে নাকি যে আমায় হাঙ্গা হবে তাই আমি পা সুশীল সুভদ্র নিষ্পাপ হয়ে বসবো? প্রয়োজন হলে টেবিলের ওপর আমি ঠ্যাং তুলে বসবো। আর ওই নেতার যদি এতই সমস্যা হয় তাহলে ওর মুখের ওপর আমি ঠ্যাং তুলে রাখবো। নুসরাত দম নিল, একটু শ্বাস টেনে নিয়ে বলল, আমি যেমন আমি সেরকমই বসবো। এতে কারো সমস্যা হলে সে এখান থেকে যেতে পারে। আমি বলিনি আমার সামনে সে হি হা করে বসে থাকতে। নুসরাত নিজের মুখের বিকৃতি ঘটিয়ে সৌরভীর মতো করে বলল। সৌরভী চোখ পাকিয়ে তেজি কণ্ঠে বলে, নুসরাত তুই এবার লিমিট ক্রস করছিস। সৌরভীর কণ্ঠ নিচে নামাতে কটমট করে বলল, আর ওই বেটা তো নেতা, তোর গালি শুনতে তোর পিছনে দাঁড়িয়ে আছে। নুসরাত নিচের ভেতরে দটপট করা রাগগুলো নিজের ভিতরে চাপা দিল। আমি কখন লিমিটের ভেতর থেকেই ছিলাম সৌরভী আপা, আর যা শোনার শুনুক, আমি বলবো না। পিছনে দাঁড়ানো সাদা পাঞ্জাবি পরা লোকটি নিষ্পলক চোখে নুসরাতের দিকে তাকিয়ে কোনার দিকে একটা সিটে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো, ইন্টারেস্টিং। অতঃপর নিজের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, খোঁজ নাও মেয়েটির ব্যাপারে। ছেলেটা মৃদু স্বরে বলে উঠল, জি ভাইয়া। নুসরাতের রাগ আর বিরক্ত যেন পাগলের মতো দাঁত কেলাচ্ছে। আর সৌরভী রয়েছে জিজ্ঞেস করলো, তোর ব্যাগের ভেতরে কি? নুসরাত নিরুদ্বেগ, তার ভেতরে কোনো প্রকার উদ্বিগ্ন স্পৃহা দেখা গেল না প্রশ্নের উত্তর দেওয়ার। সৌরভী নুসরাতের মনোভাব টের পেতে পেল, বলল, একদম এড়িয়ে যাবি না আমার প্রশ্ন। নুসরাত নির্লিপ্ত কণ্ঠে বলল, তুই যা বুঝেছিস ওইটাই ব্যাগে। সৌরভী নিজের হাত দিয়ে ঠোঁট চাপে নুসরাতের দিকে বড় বড় চোখ করে অবলোকন করে। প্রশস্ত চোখে তাকে সতর্ক গলায় নুসরাতকে শোনার মতো করেই চেঁচিয়ে বলে, কুত্তি তুই কি করেছিস? তুই পাথর নিয়ে পিটিয়ে এসেছিস ছেলেগুলোকে, আর তারপরে এত রাগ দেখাচ্ছিস। ওই জন্যই তো বলি ছেলেগুলোর কপালে রক্ত কিভাবে এলো? তুই ব্যাগে পাথর রেখেছিস কখন? নুসরাত নির্বিকার কণ্ঠে প্রশ্নের উত্তর দেয়। উত্তর নেই কোনো দ্বিধা, নেই কোনো অনুশোচনা। বাড়ি থেকে আসার সময় বাগান থেকে তুলে আনেছিলাম। আমার শিক্ষক সেন্স আমাকে হুঁশিয়ার করেছিল বাড়িতে থাকতেই এরকম বাচ্চা লাফাঙ্গা পোলাপান দুই একটার সাথে দেখাই হয়ে যেতে পারে। তাই তুই পাথর দিয়ে পিটাবি। আর বারবার যে বাচ্চা বলছিলি, ওই ছেলেগুলোর বয়স 18-19 হবেই। নুসরাত টেবিলের ওপর দুই পা তুলতে তুলতে আবার নামিয়ে নেয়। সৌরভীর মোটা মোটা করে পাকানো চোখ দেখে কর্কশ কণ্ঠে বলে, তো ওই ছেলে পেলেগুলোই তো বাচ্চাই। তোর বয়স কত যে ওদের বয়সকে বলছিস বাচ্চা? সৌরভী নিরেট কণ্ঠে জানতে চায়। নুসরাত কপাল ভাঁজ ফেলে, গর্বের সাথে বুক ফুলিয়ে বীরের মতো করে বলে, আমার বয়স 19। তাহলে তো তুইও বাচ্চা। সৌরভীর এমন কথায় নুসরাতের মুখ বন্ধ হয়ে যায়। নুসরাতের কথা বলতে গেলেই সৌরভী একটু হাসবে। তার আগেই নুসরাত বলে, এগুলো বাচ্চা পোলাপান। আমি তো নুসরাত একজন 19 বছর বয়সী বিবাহযোগ্য প্রাপ্তবয়স্ক কন্যা। সুরভি শব্দ করে শ্বাস ফেলে, হতবিম্ব চেহারা বানিয়ে আড়ষ্ট গলায় বলে, কথার বেলায় তো তোকে হারাতে পারবো না নুসরাত, তুই একটা চিজ। নুসরাত পা নামিয়ে না বসে আরেকটা স্টাফ আসলো নুসরাতের দিকে। সে মৃদু কণ্ঠে অত্যন্ত বিনিময়ের সাথে কিছু বলবে, তার পূর্বে নুসরাত নিজের মুচকি হাসি ঠোঁটে বুলিয়ে বলল, ভাইয়া, ও ভাইয়া, একটা সরি বলে দিবেন। আসলে আমি এভাবে রিয়েক্ট করতে চাইনি, কিন্তু কিভাবে যেন হয়ে গেছে। ম্যাম, এবার প্লিজ পাটা নামিয়ে বসুন। অনেকেই চিৎকার করছেন, উনি আমাদের অতিথি, প্লিজ একটু শালীনতা বজায় রেখে কথা বলুন। শেষে নুসরাতের এক নিমেষে চটে গেল। রাগী কণ্ঠে সৌরভীকে বলল, আর এখানে থাকবই না, এরা আমার মুডে দফা করে দিল। নুসরাত রেস্টুরেন্ট থেকে বাহিরে খড়খড়ে আলোর দিকে তাকিয়ে চোখ খিচে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। ধাক্কা খেলো কারো গায়ের সাথে। আকস্মিক ধাক্কাটা লাগার কোনো প্রকার প্রতিক্রিয়া না দেখা গেল। নুসরাত পাশ কাটিয়ে নীরব ভঙ্গিতেই চলে যেতে দেখা গেল। কাউকে ধাক্কা দিলে সরি বলতে হয়, এইটুকু ন্যূনতম ম্যানার্স নেই আপনাদের মধ্যে? নুসরাতের পা থেমে গেল। দরজার সামনে মাথা কাত করে পেছনে তাকাতে আবারও
সেই হাতের আগের মতোই প্রথমে চোখাচোখি হয় লম্বা পাপড়ি ঘেরা কালো নীলমণির চোখের সাথে। সে বিরক্তি রাগ তৃষ্ণা অন্যদিকে যেন জল জল করে ওঠে। নুসরাত অপয়কে দেখে আরশের বিরক্তির মেজাজ চটে যায়। চোখ কুচকে বলল, আপনি? নুসরাত ক্ষীণ কণ্ঠে জানতে চায়, অন্য কাউকে আশা করেছিলেন? নুসরাতের কথার মাথায় অদৃশ্য বেগটা যেন আরশ টের পায়। শব্দ করে শ্বাস ফেলে ডানাতে নিচের কপাল মেসেজ করে বলল, আপনার মতো বেদব মেয়েকে অন্তত আশা করিনি। নুসরাত তেরছা চোখে শটান হয়ে দাঁড়িয়ে থাকা আরশকে অবলোকন করে। চোখ টিপে কিছু বলতে নেবে সৌরভী টেনে নিয়ে চলে যায় সামনে। মোলেম কণ্ঠে বলে, বোন আর ঝগড়া করিস না, এবার ঝগড়া করলে এই নিয়ে 5 বার আর ঝগড়া করে ফেলবি। নুসরাত কথা বাড়ালো না। নিজেও একঘেয়েমি লাগছে সবকিছু, কোনো কিছুই ভালো লাগছে না। ইচ্ছে করছে না বাড়ি ফিরে যাওয়ার জন্য। সৌরভী দরজা টেনে বাহিরে বের হতে নিবে, পেছন থেকে আরশ ডেকে উঠল নুসরাতকে, শুনুন। নুসরাত ঘাড় ফিরিয়ে পেছনে আরশের সাথে আবারও চোখাচোখি হয়। আরশ নিষ্পলক চোখে সামনের দিকে তাকিয়ে আছে, শব্দের কোনো প্রকার হেরফের না করে থিন চোখে জানতে চায়, বিবাহিত? আরশের প্রশ্ন নুসরাতের মেজাজটাই ঘি ঢালার মতো। কিয়ৎকাল পর কিছুটা ব্যক্ত করে মেজাজটা যেন চটে যায় নিউরনে নিউরনে। রাগে ফুসফুস করতে করতে মুখ দিয়ে বেরিয়ে আসলো, তুই কন হে বেসালা? তোকে আমি বলতে যাবো আমি বিবাহিত নাকি অবিবাহিত? নুসরাতের আগে হিসিস করে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। চোখ মুখ ক্ষুব্ধতা ফুটে উঠেছে এই মুহূর্তে। এই লোকের সাথে দেখা হওয়ার সাথে সাথে এমন যে কথা জিজ্ঞেস কেন করে? সে বিবাহিত হলে হবে কি? এবারটা সমস্যা কি? তাকে কি বিয়ে করবে নাকি? যেভাবে হাত ধোয়া পেছনে পড়ে রেখেছে, সে বিবাহিত নাকি অবিবাহিত? আচ্ছা মতো আরশকে ধর দেওয়ার জন্য শখ থাকলেও নিজের শখ অপরিপূর্ণ রেখে বাইরে বেরিয়ে গেল সে। কিন্তু পরের বার ওই বেটা এসব আজগুবি প্রশ্ন জিজ্ঞেস করলে সে একদম ছাড়বে না, এক চুলো না। আরশ পিছন থেকে চেয়ে রইল নুসরাতের যাওয়ার দিকে। সে স্তব্ধ, বিলম্বিত। সে হতবিম্বত হয়ে বলল, এই মেয়েটা তুই তোকারি করে গেল? মাহাদি দুপাশে মাথা নাড়িয়ে ব্যগ্র সুরে গলায় বলল, না, তোর সাথে আপনি আজ্ঞা করে গিয়েছে মেয়েটা। রাগে হাত মুষ্ঠবদ্ধ করে নিল আরশ। হাতের শিরাগুলো যেন ফুলে পেঁপে উঠেছে নিমিষেই। দাঁতে দাঁত চেপে কর্মর করে আওড়ালো, বিয়াদব! এসব অভদ্র মেয়েদের ধরে ঠিকঠাক বাপ চাচা দুটোকে থাপ্পড় মারা উচিত। বেয়াদব হয়েছে ওদের জন্যই। অসভ্য অশালীন মানসিকতা। রিং পিং ঝুমুর আর নেহা। মেসেজ আসছে ওয়ালপেপারে। ইহরাম হোয়াটসঅ্যাপে ঢুকতেই সর্বপ্রথম মেসেজটা দেখলো ঝুমুরের। ঝুমুর লিখেছে, ইরহাম মাই বয়, আমার 10,000 টাকা লাগবে, তুমি কি আমায় দিতে পারবে? ইরহাম ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গ হাসলো, ঠোঁট টিপে বিড়বিড়ালো, আমি ইহরাম সোহেরেব কাছে টাকা চাই। এই মেয়ে তোকে একটা ব্লগ দিলাম, এখানেই তোর মতো মুরগির সাথে আমার সম্পর্ক শেষ। তুই থাক আমার ব্লক লিস্টে। এবার নিহার ইনবক্সে ঢুকে মেসেজ দেখলো, ইরহাম আমি তোমার সাথে দেখা করতে চাই। কোনো বাহানা নয় কিন্তু। ইরহাম চোখ মুখ উল্টে নিল, বিচ্ছিন্ন হেসে আওড়ালো, ন্যাকার গোষ্ঠী! একটা মানুষ কিভাবে এতটা ন্যাকা হয়? চ্যাট চ্যাট চ্যাট। মেসেজে রিপ্লাই দিল, আজকে বিকেল 3টার সময় ব্যাক উইন্ডো রেস্টুরেন্টে আসবো, সময় মতো চলে আসো। রিঙ্কি পিঙ্কি এই মেসেজ করেছে, তারা দেখা করতে চাই ইরহামের সাথে। ইরহাম রিঙ্কিকে রিপ্লাই দিল, রিঙ্কি তুমি বিকাল 3:40 ব্যাকওয়েল্ট রেস্টুরেন্টে আসো। পিঙ্কিকে বললো 4টায় আসার জন্য। ব্যাকওয়েল্ট রেস্টুরেন্টে বিকেল 3টা। নিজাম শিকদার এসেছে দুপুরের খাওয়া দাওয়ার জন্য ব্যাকওয়েল্ট রেস্টুরেন্টে। সৌরভী বাড়িতে না থাকার জন্য নিজাম শিকদার আজকাল রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন। খাবার অর্ডার করে দিয়ে বসে আছেন খাবার আসার জন্য। আশেপাশে নিজের চোখ বুলিয়ে রেস্টুরেন্টের আউটডোর প্লেটে দেখলো। এর মধ্যে দেখলেন ইরহাম রেস্টুরেন্টে প্রবেশ করতে। নিজাম শিকদার মুখের বিকৃতি ঘটিয়ে টেবিলের দিকে চোখ ফিরিয়ে আনলো। সৈয়দ বাড়ির মধ্যে এই ছেলে তারও বেটা বন্ধু, ছেলে বন্ধু। এর মিচকে শয়তানের মতো হাসি হাসি মুখ নিয়ে ঘুরছে আরেকটা জিন। এই 3 নমুনার মধ্যে মোটেও পছন্দ না। এর মধ্যে ইরহাম এসে বসলো নিজাম শিকদারের ঠিক বিপরীত সিটে।
সে খেয়াল করেনি রেস্টুরেন্টে বসে থাকা নিজাম শিকদারকে। নিজাম শিকদার মেনু কার্ড দিয়ে নিজের মুখের এক পাশটা ঢেকে নিলেন। এই ছেলেটার সাথে কথা বলার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই তার। এর হাসি দেখে গা পিত্তি চলে যায়, কিরকম বদমাশ ছেলেদের মতো হাসে। তাই ইহরামের সাথে কোনো প্রকার বাক্য আলাপ করলেন না তিনি। মেনু কার্ড দিয়ে মুখের কিছুটা অংশ ঢেকে রাখলেন, কিন্তু ঠিক ওই চোরা চোখে চেয়ে রইলেন ইহরামের দিকে। কিছু স্বর্ণ পরে নজর করলেন বিপরীত সিটে। অর্ডার দেওয়া খাবারগুলো আসতেই ধীরে ধীরে খাওয়া শুরু করলেন নিজাম শিকদার। খাবারে মুখ পুরো অপর দিকে মুখ ঘুরিয়ে বের হয়ে আসলো ছিটকে খাবারের দোলা। এক হাতে নিজের মুখ ঢেকে নিলেন, দুপাশে মাথা নাড়াতে নাড়াতে বিড়বিড় করলেন, খারাপ যোগ, আজকালকে ছেলে মেয়েগুলো উচ্ছে গেছে, আর এই ছেলে ওই মেয়ের সাথে উচ্ছে যাওয়ার ওপরে ব্যাপারটাও পার করে ফেলেছে। খাবার খাওয়া শেষ হওয়ার সময় দেখলেন 3:30। মুখে টিস্যু দিয়ে মুখ মুছতে বিপরীত চোখে চোখ বোলালেন, দেখলেন মেয়েটা চলে যাচ্ছে। সুস্থি নিঃশ্বাস ফেলে নিজেও বাড়িতে যাওয়ার জন্য বিল পে করতে রওনা হবেন। এমন সময় দেখলো ইরহাম আবারও হেসে হেসে এগিয়ে গেল আর একটি মেয়েকে জড়িয়ে ধরছে। ঠোঁট থেকে যেন হাসি সরছেই না। মেয়েটির কোমর ঝরিয়ে নিয়ে এসে ছিটে বসে পড়ল। নিজাম শিকদারের আখি যুগল প্রশস্ত হলো। নিচু স্বরে রেস্টুরেন্টের স্টাফকে ডেকে আরও 1 কাপ কফি অর্ডার করলো। ধীরে ধীরে কফি খেতে খেতে ইরহামের সকল কর্মকারখানা লক্ষ্য করলো। 30 মিনিট অতিবাহিত হওয়ার পর এই মেয়ে চলে গেল। এবার আসলো আরেক মেয়ে। নিজাম শেখের অক্ষিচুকর যেন এই মুহূর্তে একদম বেরিয়ে আসবে। এই মেয়েটা ঠিক 30 মিনিট পরে চলে গেল। এবার লম্বা দেখতে আরো একটা মেয়ে এসে উপস্থিত হলো রেস্টুরেন্টে। একইভাবে মেয়ের সাথে ঘষাঘষি ঢলাঢলি চলল ইরহামের। নিজাম শিকদার এবার চেতনায় হারানোর যোগ। এই মেয়েটা 4:30 মিনিটে চলে গেল। নিজাম শেখ হঠাৎই টনক নড়ল। ইরহামের এসব কাণ্ড ভিডিও করার কথা তিনি ভুলে গেছেন। আজ এই ব্যাটা সব ভিডিও করে রাখলে এত বড় চাচাকে দেখানো যেত। নিজাম শেখ নিজের বোকামির জন্য দীর্ঘশ্বাস ফেলল। রেস্টুরেন্টের বিল পে করতে যাবে প্রশংসা করলেন ইসরাতের। এই মেয়েটা ছাড়া সৈয়দ বাড়ির আর একটা বাচ্চাও ভালো হয়নি। সাথে নিজের দিকে তারিফ করে ভালো একটা মেয়েকে পছন্দ করার জন্য। নিজাম শিকদার, তোমার পছন্দে তারিফ করতে হয়। এই বেটা ইরহাম পিচ্চি শয়তান, আর ওই যে বেটি নুসরাত, এই 3টা বাচ্চা এক একটা নমুনা সৈয়দ বাড়ির। হ্যাঁ, অস্তিম রবির সাথে পশ্চিম আকাশে লাল আভার সৃষ্টি করেছে। পৃথিবী তার দীপ্তি লাল রঙিন ছড়িয়ে দিয়েছে। পার্কের একপাশে ছোটখাটো ঝোপে বসে আড়ালে লুকিয়ে আছে সুফি খাতুন। নাসির সাহেব বুঝলেন না এই ভোজপড়াটের আড়ালে লুকিয়ে থাকার মানেটা কি। তারা তো দেখতে আসছে পাত্র কি ঝোপঝাড়ের আড়ালে থাকে, তাদের সাথে দেখা করতে আসবে। নাসির সাহেব চিন্তার ব্যাঘাত ঘটালো। সুচোর কোমর পায়ে সূক্ষ্ম বদে কামড় পড়া জায়গায় জ্বলে অনুভব করলো পিঁপড়া কামড়া দিচ্ছে। কামড় দেওয়া জায়গায় জ্বালা অনুভূত হতে হাতে সেখানে মালিশ করলো। তারপর হাতের মধ্যে মশা কামড় অনুভব হতে ঠাস করে নিজের হাতের ওপর থাপ্পড় মারলো। চোখ মুখ খিচিয়ে বসে রইলেন তথাকথিত সুফি খাতুনের কথা অনুসরণ করতে সেই হ্যান্ডসাম জিম বডি করা ধনির অপেক্ষায়। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক 5:30 মিনিটে ছেলেটি হাজির হলো। সুফি খাতুন নিচু স্বরে বলল, ছেলে এসে গিয়েছে। নাসির সাহেব আশেপাশে চোখ বোলালেন ছেলে দেখার জন্য। কোথাও কোনো ছেলে দৃষ্টিসীমার মধ্যে না পড়তে, কোথায় পাত্র, ফুপি, কোথায় ছেলে? আরে তুই ছেলে দেখতে যাচ্ছিস? ওই যে সামনের বেঞ্চে বসে আছে। সুফি খাতুন ফিসফিস করে নাসির সাহেবের কানে বললেন। নাসির সাহেব বুঝতে পারলেন সুফি খাতুন ফিসফিস করে কথা বলার মানে। সেদিকে মাথা না ঘামিয়ে ছেলে খুঁজতে ব্যস্ত হলেন নাসির সাহেব। সামনের বেঞ্চে সুফি খাতুনের কথা অনুসারে ছেলে বসে থাকতে দেখলো না। এবার আবারও জানতে চাইল, ফুপি কোথায় ছেলে? একটু হাত দিয়ে তাক করিয়ে দেখাও। সুফি খাতুন বারবার হাত তোলে নিয়ে বেঞ্চে বসা লোকটিকে দেখালো। ওই যে দেখ পাত্র, বলে ইসরাতের সাথে দারুণ মানাবে। নাসির সাহেব পাত্র দেখে হা হয়ে গেলেন। দেখেন অনায়াসে এক ঝাঁক মাছি মশা ঢুকে যাবে। সুফি খাতুন প্রশস্ত চেকিয়ে দেখ নাসির সাহেবকে দেখালেন। তোর মুখ হা হয়ে এত হ্যান্ডসাম ছেলে দেখে ভাবতে পারছিস? কেমন লাগলো ছেলেটাকে তোর কাছে? নাসির সাহেবের
একটা কথাই যেন উত্তর দিল না। হতবিম্বত কণ্ঠে জানতে চাইল সুফি খাতুনের কাছে, এই ছেলে? সুফি খাতুন ওপর নিচে মাথা নাড়ল হ্যাঁ ভঙ্গিতে। নাসির সাহেব আবারও জানতে চায়, এর বয়স কম লাগে তোমার কাছে? সুফি খাতুন উৎকৃত চেহারা নিয়ে খুশির ঢল নেমে আসলো যেন। হ্যাঁ। নাসির সাহেবের মেজাজ ধীরে ধীরে চটে যেতে শুরু করলো। ভেতরে ভেতরে রাগে ফুঁসতে উঠলেন। তবুও পরে স্বাভাবিক থাকার চেষ্টা করে জিজ্ঞেস করলেন, এই বয়স্ক লোককে তোমার কাছে মনে হচ্ছে ফুপি? সুফি খাতুন খুঁজে পেলেন না নাসির সাহেবের চেত করে ওঠার মানে। ছেলেটার তো বয়স কম, সামনে দুটো দাঁত পড়ে গেলেও তো লোকটা দেখতে মানবী, একদম সদ্য জন্ম নেওয়া বাচ্চার মতো। তাই নিজের মনোভাব প্রকাশ করতে বয়স তো বেশি না নাসির, বড় জোর 80 কি 81 হবে। আর এ কেমন বয়স বল? উনি তো ছেলেই, তুই তো বাচ্চা ছেলে বলতে পারিস না। কথা শেষ করে নাসির সাহেবের দিকে হাসি হাসি মুখ করেছে, জিজ্ঞেস করে ইসরাতের সাথে দারুণ মানাবে। সুফি খাতুনের নির্বিকার কণ্ঠে বলা কথা শুনে নাসির সাহেব নিজের মুখের ভাষা হারিয়ে ফেলল। এটা নাকি কোনো বয়স না। তার 21 বছরের মেয়ের সাথে এই মহিলা একজন 80 বছরের ছেলেকে পছন্দ করেছে, যা কিনা ছেলে বললে ভুল হয়। সুফি খাতুন নাসির সাহেবের কথায় বলতে না দেখে বিগলিত কণ্ঠে বললেন, তোর পছন্দ হয়েছে নাসির? তাহলে কিছু কথাবার্তা বলে আগাই, সামনে চল। কথা শেষ হওয়ার আগে ঝোপের আড়াল থেকে বের হয়ে আসলো নাসির সাহেব। তারপর ধূপধাপ শব্দ তুলে আগে হিসিস করে এক মুহূর্ত বিলম্ব না করে বের হয়ে গেল পার্ক থেকে। সুফি খাতুন নাসিরের আকস্মিক রাগতে করে চলে যাওয়া দেখে বোকা বনে গেল। তাই তিনিও ঝোপঝাড়ের আড়াল থেকে বের হয়ে আসে নাসির সাহেবের পিছু পিছু গেলেন। নাসির সাহেব সুফি খাতুনের পিছু ডাকে কোনো উত্তর দিল না। ফায়ার হয়ে চলে গেলেন নিজের বাড়ির উদ্দেশ্যে। দূরে বেঞ্চে বসে থাকা নিজাম শিকদার লক্ষ্য করলো আর চোখে ঝোপের ভেতর থেকে বের হয়ে দৌড়াতেই নাসির সাহেবের পেছনে পেছনে যা সুফি খাতুনকে। ঝোপের আড়ালে লুকিয়ে ফুপিয়ার ভাতিজা কি করছিল তার রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হলো সে। এই বাড়ি যেমন অদ্ভুত, এই বাড়ির মানুষগুলো তার থেকেও বেশি অদ্ভুত। পৃথিবী গোল। এই গোলাকার পৃথিবীকে দেখতে হাওয়া মানুষগুলো একসময় সবার সাথে থেকে দূরে চলে যায়। গোল পৃথিবীর এক প্রান্তে একদল মানুষ বাস করে, তো অন্য প্রান্তে আরেক দল। নুসরত কখনো বিশ্বাস করতো না পৃথিবীর এক প্রান্ত একবার যার সাথে দেখা হয়েছে সে মানুষের সাথে আবারও দেখা হয়, আর যদি সম্ভব হয় তাহলে ক্ষীণ, কিন্তু যেটা সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে তৃতীয়বারের মতো সামনাসামনি দেখা হয়। নুসরাত মুখ দেখে বোঝা গেল এই লোকটার সাথে সে আবারও দেখা হয় মোটেও আশা করেনি। যার সাথে গত 2 দিন আগে নুসরাত জব্বর বেয়াদবি করে আসছে, সেই লোকের সাথে সামনাসামনি দেখা হতে নুসরাতের মুখে দেখা গেল বেশ অবাক। যার সাথে এই লোকের সামনাসামনি দেখা হবে ভেবেছিল, সেই মানুষটার সাথে আবারও দেখা হলো, এটা একটি অনাকাঙ্ক্ষিত বা অন্য কিছু। ভাগ্য যেন বারবার এই লোকের সাথে নুসরাতের দেখা করাচ্ছে। নুসরাত চায় না এই লোকের সাথে বারংবার এভাবে দেখা হওয়া, কিন্তু এই তাকদীর ভাগ্য যাই হোক না কেন বারংবার এই ঠাটা পড়া মুখের সাথে তাকে এনে দাঁড় করাচ্ছে। এবার একটা কথা বা লেখা একরকম ছিল। তোমার তাকদীর যখন আগে থেকে লেখা থাকে তাহলে কেন তুমি তাকদীর নিয়ে চিন্তা করো? তাকদীরে ছেড়ে দাও তাকদীরের ওপর, যা হওয়ার দেখা যাবে, কারণ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। তিনি তোমার এবং তোমার ভালো হবে সেটাই নির্ধারণ করেছে তোমার তাকদীরে। কিন্তু যদি তুমি তাকদীরের বিরুদ্ধে যেতে চাও তাহলে শুনে রাখো, তাকদীর তোমাকে এমনভাবে গ্রাস করে ফেলবে মনে হবে তুমি এক অন্ধকার গুহায় বা আহল এক গহ্বরে ফেসে গিয়েছো ভয়ঙ্করভাবে, যা থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই। চারদিকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। এখনো নাসির সাহেবের সোসাইটি মসজিদে আজান দেয়নি ইমাম সাহেব। আশেপাশে থাকা সোসাইটি মসজিদ থেকে ভেসে আসছে আজানের করধ্বনি। গেটের সামনে দাঁড়িয়ে তীব্র গতিতে কলিং বেলে চাপ দিচ্ছে নাসির সাহেব, কিন্তু কেউ দরজা খুলছে না। তাই রাগে বিরক্তিতে আর মশার কামড়ের জ্বালায় হুঙ্কার দিয়ে উঠলেন নাসির সাহেব, নাজনীন দরজা খোলো তাড়াতাড়ি, মাথা গরম আছে এমনিতেই, আরো গরম করো না। নাসির সাহেবের হুঙ্কার হুঁশিয়ারি আর আদেশের স্বরে বলা কথা কি বাগান থেকে ডুপ্লেক্স বিশিষ্ট বাড়ির ভেতরে প্রবেশ করলো নাসির সাহেবের বোঝার চেষ্টা করলো না। তিনি ওইখানে দাঁড়িয়ে নিষ্পাণ
করা পা নিয়ে দাঁড়িয়ে থাকে। যদি পারতেন আজ এই গেট টপকে বাড়ির ভেতর ঢুকতেন, তবে কিন্তু এটা থেকেই যায়। এভাবে বাড়িতে প্রবেশ করলে গেটের রং চেট হয়ে যাবে, আর তার চোখে খরচ বেশি বেড়ে যাবে মনে হচ্ছে। আর এই নাসির কখনোই নিজের টাকা এমনিতে খরচ করতে চায় না। টাকা খরচ করার ভয় নাসির সাহেবের গেটের সামনে দাঁড়িয়ে আছেন চুপচাপ। টাকার বিষয় যদি না আসতো তাহলে নাসির সাহেব আজ দেওয়াল টপকাতেন। নাসির সাহেবের রাগ থামানোর চেষ্টা করলেন। বাড়িতে এত রাগ নিয়ে প্রবেশ করলে নাজনীন বেগমের থেকে ঝাড় খেতে হবে, আর তার কারণ ও সে জানে। এর আগেও যখন সুফি খাতুন ভালো পাত্রের সন্ধান দিতে পারেনি, তাহলে কেন আবার সুফি খাতুনকে বিশ্বাস করতে গেলেন উনি? এটা ভেবেই হাই হুতাশ করে মরে যাচ্ছেন ভেতর ভেতর নাসির সাহেব। এবার নাসির সাহেব নিজের ইচ্ছা হলো নিজের মাথা গেটের মধ্যে ধুম করে বাড়ি দিতে। সেটাও কথা, সে বাড়ি দেওয়ার জন্যই গেটের দিকে এগিয়ে যেতেই মনে হলো, আরে রং তো উঠে যাবে, তার জন্য খরচ মোটা অঙ্কের টাকা লাগবে। এসব ছোটখাটো বিষয়ে সৈয়দ নাসির উদ্দেশ্যহীনভাবে খরচ করবে না, তাহলে সোসাইটির বদনাম হয়ে যাবে। সবার চোখে মুখে থাকবে নাসির সাহেব একটা স্ক্রিচেস হাত ভর্তি টাকা খরচ করেছে। নাসির সাহেব চিন্তার ব্যাঘাত ঘটিয়ে গেট খুললো শব্দ করে। নাসির সাহেব শক্ত হাতে গেটের লক করতে যাবে, ধাক্কা মেরে সুফি খাতুন এসে বাড়ির ভেতরে প্রবেশ করে। ঠোঁট টেনে হাসলেন মৃদু। না, নাসির সাহেবের নিকট বিশ্রী ঠেকল। তিনি এক প্রকার মুখ ঝামটা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। সুফি খাতুন নাসির সাহেবের থেকে মুখ ঝামটা খেয়ে চোখ মুখ উল্টে নিলেন। গেট লক করে বাড়িতে প্রবেশ করলেন নাসির সাহেব এক পিছু পিছু। ড্রয়িং রুমে পা রাখতে দেখলেন সোফার ওপর শুয়ে আছে আহান, মুখের সামনে এক বাটি পপকর্ন। রাঁধুনি ধাপের কিচেন কাউন্টারে বসে ইরহাম মুরগির লেগ পিস খাচ্ছে কর্মর শব্দ করে। সুফি খাতুন ঢোক গিললেন। লেগ পিসটার দিকে তাকিয়ে লোভী চোখে তাকিয়ে রইলেন ইরহামের হাতের দিকে। ইরহাম সুফি খাতুনের এরূপ দৃষ্টি দেখে নাক কুচকে নিল ওপরের দিকে, কিছুটা শাসিয়ে বলে উঠল, একদম আমার খাবারের দিকে নজর দিবে না দাদি। ওই যে তোমার নাতি বসে পপকর্ন খাচ্ছে, ওই সব খাও, এগুলো আমার জন্য স্পেশাল, মেজমা বানিয়েছে। সুফি খাতুনের মুখ পাংশেটে বর্ণ ধারণ করে, ঠোঁট চোখা করে শ্বাস ফেলে সোফায় বসলেন। এর মধ্যে নাজনীন বেগমের মাথা থেকে পেঁচানো ওড়না খুলতে খুলতে ইরহামকে জিজ্ঞেস করলো, আব্বু আর কিছু খাবে তুমি? ইরহাম দুপাশে মাথা নাড়লো না ভঙ্গিতে। এর মধ্যে নাজনীন বেগমের চোখ গেল সুফি খাতুনের দিকে। না চাইতেও এতক্ষণ ভালো থাকা মেজাজটা খারাপ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন না ছোট এত ভালো করে ছোট মা এর এত খারাপ কিভাবে হয়। নাজনীন বেগম নিজের মেজাজ খারাপ করতে চাইলেন না, তাই কিচেনের সিল্কে থাকা বাটিগুলো ধুতে লাগলেন। দু হাতে গুঁড়ো লাগিয়ে ইরহামকে বলে উঠলেন, একদম তুমি এখানে আসবে না, আমি ধুয়ে রাখবো। নাজনীন বেগম কথা শুনলেন না। হাত গুটিয়ে যেতে ইরহাম লাফ দিয়ে কিচেন কাউন্টার থেকে নেমে নাজনীন বেগমকে ঠেলে বের করে দিল সেইখান থেকে। কিচেনে দরজা লাগাতে লাগাতে শক্ত কণ্ঠে বলল, তুমি কি চাও তোমার মেয়ে আমাকে এসে পিটাক? মেজমা, তোমার মতিগতি আমার কাছে ভালো ঠেকছে না। নাজনীন বেগম ভেজানো দরজাটা দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কেন? তোমাকে কেন পেটাবে? আরে কথাটা বলতে বলতে ইরহাম ভেজানো দরজাটা আবারও খুলে নাজনীন বেগমের গলা পেঁচিয়ে ধরলো। দু হাতে গলা পেঁচিয়ে বলল, সুইটার বোঝার চেষ্টা করো, তোমার মেয়ে আমাকে বলে গিয়েছে যে বাটিতে খাবো সে বাটি যেন নিজ দায়িত্বে ধুয়ে রাখি, তাহলে ওই জল্লাদ মেয়ে বিনা পাউডারে আমাকে ওয়াশ মেশিনে ফেলে ধুয়ে দিবে। নাজনীন বেগম মুখে হাত দিয়ে অবাক কণ্ঠে জানতে চাইল, সত্যি ওই পাগল এসব বলেছে? ইরহাম নির্দোষ ভঙ্গিতে মাথা দোলালো। দুজনের একজন খেয়াল করলো না দূরে সোফায় বসে সুফি খাতুন সূক্ষ্ম নজরে দুজনের দিকে তাকিয়ে আছে, তার গালে হাত দিয়ে কোনো একটা বিষয় মেলাচ্ছে। এর মধ্যে গড়গড় করতে নাসির সাহেব এসে হাজির হলো ড্রয়িং রুমে। মুখ চোখে স্পষ্ট রাগের বহিঃপ্রকাশ। নাসির সাহেবের পিছু পিছু ইসরাত নেমে আসছিল, চোখে মুখে কি হয়েছে জানার উদ্গ্রীব। প্রশ্নোক্ত চাহনিতে মায়ের দিকে ছুড়ে দিল। নাজনীন বেগম মাথা নাড়িয়ে বলবেন বলল। নাসির সাহেব রাগ দেখে আজ করতে পারেনি নাজনীন বেগম কি হয়েছে, আর এখন তো পুরো পরিষ্কার করে ফেলেছে যে সুফি খাতুন আবারও কোনো না কোনো বুড়ো না হয় বয়স্ক লোককে নিয়ে এসেছিল ইসরাতের জন্য, আর এই জন্যই মহামান্য স্বামীর এত রাগ। তাই চুপচাপ দাঁড়িয়ে রইলেন নাসির সাহেবের কথা বলার অপেক্ষায়। চুপচাপ দাঁড়িয়ে
কোথায় পারলেন? ইরহাম পেছন থেকে উকি মারল ড্রয়িং রুমে। পরপর নাজিম বেগমের দিকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, মেজমা কি হয়েছে? মেজবাবু এরকম ক্ষেপে সারের মতো হয়ে আছে কেন? নাজনীন বেগম মাথা কাত করে চোখ পাকালেন ইহরামকে। হাসি আটকানোর চেষ্টা করে মেকি রাগ এনে বললেন ইহরামকে। ইহরাম নিজের মাথা রাখলো নাজনীন বেগমের কাঁধে। ঠোঁট উল্টে জিজ্ঞেস করলো, ইহরাম কি সুইট হার্ট? ফ্লার্ট করা বন্ধ করবে তুমি? নাজনীন বেগমের প্রশ্নে ইহরাম দুদিকে মাথা নাড়ল, অর্থাৎ সে করবে না। এর মধ্যেই নাসির সাহেব কেটে কেটে গলায় বললেন, এ বুড়ো নিজামকে তুমি আমার মেয়ের জন্য পছন্দ করলে, তোমার উপর সামান্য বিশ্বাস করার বিশ্বাসের মূল্য এই দিল ফুপি? অহন পপকর্ন খেতে খেতে উঠে বসলো, ইহরামকে পাশে বসার জায়গা করে দিল। ইসরাত বসলো আহানের পাশ ঘেঁষে। তারপর দুজন একসাথে বসে পপকর্ন মুখে দিতে শুরু করলো। পপকর্ন খেতে খেতে যখন পাত্রের হিসাব শুনলো, নিজাম শিকদারের সাথে কথা ছিটকে পপকর্ন বের হয়ে আসলো মুখের বাহিরে, কাশি উঠলে আসলো মুখ থেকে। আহান হালকা হাতে ইসরাতের পিঠে হাত বোলাতে লাগলো। ইসরাতের মুখ দিয়ে বেরিয়ে আসা অনাকাঙ্ক্ষিত, নিজাম দাদুকে এই মহিলা আমার জন্য পছন্দ করেছিল। ইসরাত নাক মুখ কুচকে নিল, ইচ্ছে করলো বুড়িকে ধরে ধপাধপ পেটাতে। ইসরাতে শুধু মনে মনে ভাবতে পারলো, কিন্তু করতে পারলো না। নিজের ব্যক্তিত্ব বোধহয় বাধা দিল। এরপর কানে আসলো সুফি খাতুনের অত্যন্ত কোমল সুরে, যতটুকু নরম সুরে সম্ভব আর কি। একটা মানুষ নিজেকে আয়ত্তে আনার জন্য যতটুকু এনে বলেছে, নাসির তুই রাগ করছিস কেন? আমি তো তোর মেয়ের ভালোর জন্য বলেছি, আর লোকটার বয়স তো কমই, একদম নাদুস নুদুস শিশু। তোর কাছে বুড়ো মনে হচ্ছে তো আরো ভালো। দুদিন পর মরে গেলে সম্পত্তি তোর মেয়ের হবে, আবার আয়েশ করে দিন কাটাতে পারবে, রাজ করবে রাজ ওই ছেলের বাড়িতে। নাসির সাহেব হতবিম্বত হলো, চেহারার অবস্থা বেহাল। শুভ্রবর্ণের চেহারা ধীরে ধীরে লাল টুকটুকে বর্ণ ধারণ করেছে। ইসরাতও সমান অবস্থা, নাকের পাতাতন যেন ফুলে ফেপে উঠেছে দুজনেরই। পাশে বসা আহান স্পষ্ট দেখলো বড় আপির বরংবর পা মেঝেতে নক্ষ যাচ্ছে, দাঁতের সাথে দাঁত চেপে কটমট শব্দ করে, আর অতিষ্ঠ হওয়ার চোখে তাকিয়ে আহান গলা নামিয়ে বলল, আরে আপি ভাব কেন ফেলছো? তোমার সাথে যায় না, ওইটা নুসরাত আপির সাথে যায়। একদম দাঁতের ওপর আচার করে কম বয়সের বুড়ি হয়ে যেত, পরে মাত্র 21 বছর বয়সে তুমি দাঁতবিহীন হয়ে যাবে, সবাই তোমাকে ফোকলা বলে ডাকবে। আর এই ডাক কি আমি মেনে নিতে পারি? একদম না। আমার এত সুন্দর কিউট গোলুমলু আপি এত তাড়াতাড়ি ফোকলা হবে, এটা আমি মেনে নিতে পারবোই না। আহা নাটকীয় ভঙ্গিতে কথা শেষ করলো, চোখ মুখ বন্ধ করে বাপ্পারাজের মতো করে বলে উঠলো ফিসফিস করে, না এ হতে পারে না, আমার আপি এত তাড়াতাড়ি ফোকলা হতে পারে না, আমি বিশ্বাস করি না। নাসির সাহেবের চোখে পলক না ফেলতে হা হয়ে চায়ে রইলেন সুফি খাতুন। কি চিৎকার! এক আঙ্গুল তুলে সাথে 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 সুফি খাতুনকে বললেন, সুফি খবরদার, এরূপ কথা আরেকবার যদি শুনি তাহলে আমি নাসির ভদ্রতার প্রতি বজায় রাখবো না। আমার মেয়ে কি নদীর জলে ভেসে এসেছে যে আমি নিজাম চাচার সাথে বিয়ে দিব? তোমার জঘন্য চিন্তা দেখে আমি নিষ্ফল, তোমাকে না দেখলে আমি জানতামই না। আর সম্পত্তির কথা আসলে আমি সত্যি কি আমার সম্পত্তি কি কম আছে? যা আমার তা সকলে আমার মেয়েদের। আহান হিহি করে হেসে উঠল। তখন এই সবার চোখ আহানের দিকে ফিরে গেল। নিস্পর্ধা বিহীন প্রহর ঘরে পুরো নাসির মঞ্জিল। আহান ঢোক গিলে নিল সরি হাসার জন্য। আরেকটা সরি, একটা কথা বলতে চাচ্ছি আপনাদের বড়দের মধ্যে। আই হ্যাভ আইডিয়া মেজো আব্বু। আহান কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝটপট কণ্ঠে বলে উঠল, আমরা এক কাজ করতে পারি, নানির ভাষায় বা নাদান শিশু নিজাম দাদুর সাথে নানির একটা সেট আপ করলে কেমন হয়? একদম মেড ফর ইচ আদার লাগবে দুজনকে। আহান কোনো রকম কথা শেষ করে হাহা করে হাসতে লাগলো। ইসরাতও হাসতে শুরু করলো। হাসতে হাসতে ঢলে পড়তে লাগলো আহানের গায়ে। ইরাম হাসতে হাসতে মেঝেতে বসে পড়েছে। একজন এক একভাবে হাসছে। নাজনীন বেগম কোনো রকম হাসি আটকাতে দাঁড়িয়ে আছেন। বাচ্চাদের সাথে নিজে তাল মেলালে বিষয়টা খারাপ দেখাবে। নাসির সাহেবের দিকে চোখ পড়তেই দেখলো নাসির সাহেব মুখে হাত চেপে ধরে হাসছেন। দীর্ঘশ্বাস ফেললো নাজনীন বেগম স্বামীর হাসি হাসিতে। এই লোকটা ধমক দিবে তা না, এদের সাথে দাঁত বের করে হা হা হি হি করে হাসছে।
আরশ কখন থেকে হাসছে নুসরাতের দিকে তাকিয়ে থেকে। নুসরাতের কাছে আরশের হাসিটা বিষের মতো লাগছে। এই মানুষটা হাসিয়ে তো জঘন্য হয় কিভাবে তা জানে না নুসরাত। নুসরাত নিষ্পলক চোখে আরশের দিকে তাকিয়ে রইল। তখনই কানে আসলো গমগমে পুরুষালী স্বরে বলা কথা, যা তার উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে মানুষটা। সরে বসো মেয়ে, আর এভাবে তাকানোর কিছু নেই। আমার কি আপনার? আরশ তীব্র গতিতে বলা কথাটি নুসরাত এক মুহূর্তের জন্য তার কথা বলতে ভুলে গেছে। নিজের জায়গায় অসর হয়ে রইল নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে। তার এইরকম দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে আরশ লক্ষ্য করলো ধৈর্য নিয়ে দাঁড়িয়ে চুপচাপ স্থির ভঙ্গিতে নিজের জায়গায় দাঁড়িয়ে রইল নুসরাতকে সরে বসার অপেক্ষা করতে। নুসরাত সৌরভের দিকে চোখ ঘোরাতেই সৌরভী বলল, বেচারা গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, একটু হেল্প চাইছিল, তাই আর কি হেল্প করতে গিয়েছিলাম। উনি আমাদের সাথেই সিলেট যাবেন। নুসরাতের মুখটা নিমিষেই পাংশুটে বর্ণ ধারণ করে। তার মুখ দেখে বোঝা গেল সে আশা করেনি এই লোকের সাথে এইখানে। আরশ ভুরু বাঁকিয়ে আদেশ দিয়ে বলল, সরে বসুন। নুসরাত সরে গেল। জায়গা করে দিল আরশের বসার। আরশ নিজের লাগেজ পেছনে রেখে এসে বসলো নুসরাতের পাশের সিটে। সামনে সিটে বসেছে সৌরভী ড্রাইভারের সাথে। ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করলো। আধ ঘন্টা পর হলো নুসরাত, সৌরভী, এমনকি আরশ টু শব্দ করলো না। পিন ড্রপ সাইলেন্ট পুরো জায়গা জুড়ে। সৌরভী এবার নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো আরশকে, ভাইয়া কি পড়াশোনা করছেন? পড়াশোনা শেষ আপনার? আরশ মোবাইলের অফ বাটনে চেপে বন্ধ করে নিল। বন্ধ করার আগে 1.5-2 বছরের একটা মেয়ের মুখে ঝাপসা কিছু অংশ দেখা গেল তার চোখে আবছা। তারপর টুপ করে মোবাইল বন্ধ হয়ে গেল। আরশ মোবাইল নিজের গলায় ঝোলানো ব্যাগে ঢোকালো। কিছুটা অন্যমনস্ক থাকায় সৌরভীকে আবার জিজ্ঞেস করলো, হ্যাঁ কি বলছিলেন আপনি? সৌরভী আবারও একই প্রশ্ন জিজ্ঞেস করায়, আপনার স্টাডি কমপ্লিট? আরশ পুরুষালী ধারালো কণ্ঠে প্রশ্নের উত্তর দিল, জি। আপনার সাবজেক্ট কি ছিল ভাইয়া? সৌরভীর ওর আগ্রহ দেখে জানতে চাইল। চোখ মুখ স্পষ্ট ফুটে উঠল উদ্দীপনা। আরশ দেখলো মেয়েটার মুখটা জলজল করছে চাহনি। প্রশ্নের উত্তর জানার আকাঙ্ক্ষা। এই বয়সে সকলেই অজানা জিনিসের প্রতি কৌতূহল থাকে বেশি। আর তা দেখে হালকা হাসলো আরশ। জাল গোছে বিলিয়ে গেল তার দাঁত কপাটি দিয়ে। পুরুষালী নির্বিকার চিত্তে উত্তর দিল সৌরভীকে, ইকোনমিক্স। সৌরভী এবার কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। আগে আরও জিজ্ঞেস করলো, নাম কি আপনার? সৌরভী হাসি হাসি মুখে করে মাথা কাত করে তাকায়। আরশের দিকে তাকানোর আগে তীক্ষ্ণ চোখে নুসরাতের দিকে চোখাচোখি করে। নুসরাতের দৃষ্টি শীতল, বাজ পাখি নেয় শিকারী। সৌরভী সেদিক থেকে চোখ উঠিয়ে নিল। জি সৌরভী শিকদার। আরশ মাথা নাড়ালো বোঝানোর ভঙ্গিতে। এবার সৌরভীকে জিজ্ঞেস করলো। নুসরাত দুহাতে কথার নির্ভর নির্লিপ্ত। সারাদিন পটর পটর করে নুসরাতের ভিতর কথা বলার কোনো প্রকার উদ্দীপনা দেখা গেল না। আরশ রাজভটি কণ্ঠে বলল, সৈয়দ আরশ হেলাল। নুসরাত মোবাইলের দিকে তাকিয়ে একদৃষ্টে রইল। ঠিক বোঝা গেল না আরশের কথা তার কানে গিয়েছে কিনা। সৌরভী অবাক হয়ে তাকায় আরশের দিকে। ড্যাব ড্যাব করে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া। ও। সৌরভী সবকিছু যেন গুলিয়ে ফেললো কথা বলতে গিয়ে। আরশ বুড়ো কুঞ্চিত করে মাথা একটু আগায় সামনের দিকে, জিজ্ঞেস করে, ও কি? নুসরাত এতক্ষণ নির্লিপ্তভাবে ঝেড়ে ফেলে বলে ওঠে, ও কিছু না। সৌরভী মুখ খুলতে নিবে। নুসরাত দুপাশে মাথা নাড়ায়, ঠোঁটে আঙুল চেপে রেখে চুপ দেখায়। যার চোখে লক্ষ্য করে আরশ ঠোঁট টিপে এবার জিজ্ঞেস করে, কি বলছেন বলুন আপনি। সৌরভী হাসে। নিজের কথা এক নিমিষে গুছিয়ে নিয়ে বলে, ভাইয়া পৃথিবীর কিন্তু গোল। আবারও প্রমাণ হয়ে গেল। দেখুন আমাদের বাড়ির একটু বিপরীতে যে বাড়ি, ওইটাই আপনাদের বাড়ি। আরশ কিছু বলে না। এবার সরাসরি নিজের দৃষ্টি ঘোরায় নুসরাতের দিকে। জানতে জিজ্ঞেস করে, সৌরভী ওনার নাম? সৌরভী ঝটপট উত্তর দেয়, নুসরাত। সৌরভীর কথায় ফোরন কেটে বলল, ময়না মির্জা। আরশ তরাক করে নুসরাতের দিকে তাকায়, কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আপনার সাথে আমার আবার একবার দেখা হয়েছিল কি? নুসরাত নির্লিপ্ত গলায় কাটকাট কণ্ঠে বলে, জি না। আরশ জিজ্ঞেস করে, সৌরভীকে ভবিষ্যৎ নিয়ে কি ভাবনা আপনার সৌরভী? সৌরভী নম্র কণ্ঠে উত্তর দেয়, জি গৃহিণী হব। আরশ হাসে একটু, আবারও জিজ্ঞেস করে, পড়াশোনা কত দূর? সৌরভী
ঝটপট গলায় উত্তর দেয়, অনার্স ফার্স্ট ইয়ার। ময়না মির্জা আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা। আরও সে ঠান্ডা স্বরে বলা কথায় নুসরাতের ঠোঁট বাঁকায়, মৃদু কণ্ঠে বলে, বিয়ে শাদী করবো, বাচ্চা পয়দা করব। পাশের বাড়ির ভাবি আন্টির সাথে বসে বাসর ঘরের গল্পগুজব করব, এটাই আমার ভাবনা। আরশ নিচের দিকে চোখ করে উচ্চ পরে চশমা খুলে হাতে নেয়, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এটা জিজ্ঞেস করিনি। নুসরাত আরশের কথা কেটে ব্যগ্রতা নিয়ে জিজ্ঞেস করলে, তাহলে কি জিজ্ঞেস করেছেন আপনি? আরশ নিষ্পলক দৃষ্টি সামনের দিকে স্থির করে উদাসীন কণ্ঠে জানতে চায়, আবার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছি, আই মিন ফিউচার প্ল্যান। নুসরাত ঠোঁটের আগায় প্রশ্নের উত্তর দিয়ে মনে হয় ঝটপট উত্তর এগিয়ে আসতে একটু সময় নিল। তারপর এক মুহূর্ত বিলম্ব না করে আগের মতো বিচলিত কণ্ঠে বলল, আমি রাস্তার প্রতিবন্ধী সেজে বসে থাকবো, আর আমার জামাই ভিক্ষা করবে, সাথে সাথে বলবে আল্লাহ নবীজির নামে 4টা টাকা দিয়া যান। সৌরভী নিরর্থক অভিমান পোষণ করে, এই মেয়ের দ্বারা সব সম্ভব। হয়তোবা দেখা যাবে বেশি ঘাটাতে গেলে বেচারার ভবিষ্যৎ জামাই নিয়ে সত্যি সত্যি রাস্তায় নেমে ভিক্ষা করতে যাবে। তাই সৌরভী নিজেও ঠোঁটে জিপা রেটে দিল। আরও সে আর কথা বলল না, অনেক কথা বলে ফেলেছে আজকের জন্য, মুখ গায়ে ব্যথা হয়ে গেছে তার। তাই মোবাইল আর পকেট থেকে বের করে স্ক্রল করতে শুরু করলো। মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ আগে। আরও সৌরভীর গাড়ি একপাশে দাঁড় করিয়ে 10 মিনিটের জন্য মসজিদে যায়। গাড়ি থেকে নামার আগে পরনের ডেনিম জ্যাকেটটা রেখে গিয়েছে নিজের সিটের ওপরে। সেখান থেকে বেকারির মিষ্টি ঘ্রাণ বের হচ্ছে। দীর্ঘ 10 মিনিট পর আরশ ফিরে আসলো। তখন দেখলো নুসরাত ভুসভুস শব্দ করে ঘুমাচ্ছে সিটের পাশে, মাথা এদিকে কাত করে আছে। আরশ গাড়িতে বসে গাড়ির দরজা টেনে লাগিয়ে দিল, তারপর হাত বাড়িয়ে নুসরাতের মাথা টেনে আনলো সিটে। আলতো হাতে সিটের ওপর মাথা রেখে ভেলি মাথাটা নিজের পিঠের কর্নিশে বের করে দিল। নুসরাতের মাথা যত্ন করে। আরশ নিজে দেখে চোখ করে নুসরাতকে ফিরালে সৌরভীর সাথে চোখাচোখি হয়। থতমত খেয়ে ঠোঁট টিপল আরশ। এরপর একটু সন্ধিহানি গলায় জিজ্ঞেস করলো, বিবাহিত? জি না ভাইয়া। আরশ এবার ধীর স্থির সন্ধান কণ্ঠে বলল, আর ইউ শিওর সুরভি? এবার সুরভি ধমকালো। সত্যি তো? নুসরাত কোনোদিন জিজ্ঞেস করেনি। তাহলে বাড়ির বিষয়ের প্রশ্ন, তাহলে জিজ্ঞেস করেনি সে বিবাহিত নাকি অবিবাহিত। সৈয়দ বাড়ির অভ্যন্তরে ঘটে যাওয়া কোনো কিছুই তার কাছে পরিষ্কার নয়। আর নুসরাত কোনোদিনও ইচ্ছা করে কোনো কিছু প্রকাশ করেওনি। নিজে বাড়ির ভেতরে সমস্যা, তাহলে ও কিভাবে জানবে? সৌরভী দ্বিধাগ্রস্ত ভোগে, দ্বিধা নিয়ে নিজে নুয়ে যাওয়া চোখে তাহলে আমতা আমতা করে বলে ওঠে, আই ডোন্ট নো ভাইয়া, আমি কোনোদিন জানতে চাইনি এই বিষয় নিয়ে ওর কাছে। আরও হাসলো, আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো না সৌরভীকে। রাত গভীর হলো। রাস্তার গাড়ি চলাচল ধীরে ধীরে কমতে শুরু করেছে। গ্লাস ভেদ করে বাতাস শোষ করে ভেতরে প্রবেশ করছে। ভেতরে ঢুকে প্রবেশ করছে। গাড়ি যখন সোসাইটির ভেতরে ঢুকলো, নুসরাত ধীরে ধীরে চোখ তুলে তাকালো। মাথায় দিক ওদিক নাড়াতে ম্যানুয়ালি পারফিউমের গ্রানটা যেন খুব বেশিভাবে দেখলো। তখন নুসরাতের নাকের কাছে ব্যাকগ্রিন মিষ্টি গ্রান। ঘুম পুরোপুরি না কাটাই বুঝতে পারলো না পাশের ব্যক্তির কাঁধে মাথা রেখে আছে। সুরভির উত্তর দিল ধীর সুস্থে নুসরাতের প্রশ্নের, ম্যাডামের ঘুম শেষ? নুসরাত উঠে বসতে বসতে নাক ডলল, নাকি নিষ্পিলিক কোনো কিছু। প্রশ্নের উত্তর দিল না সে। নাক মুখ খুঁজে হাঁচি দিল। মুখ থেকে হাত ছড়াতেই পাশে যেন কেউ টিসি এগিয়ে দিল নাকের সামনে। নুসরাত তার নাকে চেপে ধরে কালো মণি বিশিষ্ট পুরুষালী চোখের দিকে চোখ মিলন ঘটালো। অতঃপর সেদিক থেকে চোখ ফিরিয়ে সৌরভীকে বলল, আমাকে এখানে নামিয়ে দে, আমি একা একা যেতে পারবো। সৌরভী অনীহারি বলল, আর একটু রয়েছে, সামনে গিয়ে নামবি। নুসরাত শুনল না। সে নামবে মানে এখানেই নামবে, কারোর সাথে কথা শুনবে না। অবগত ড্রাইভার সৌরভীর গাড়ি থামাতে বলল। ড্রাইভার গাড়ি থামাতে নুসরাত নিজের এয়ারপড, ল্যাপটপের ব্যাগ আর মোবাইল তাবা চেপে নিয়ে নেমে যেতেই আরও জিজ্ঞেস করলো, বিবাহিত? নুসরাত গাড়ির দরজা লক করে গাড়ি থেকে নামতেই উত্তর দিল না। আরশ আবারও গম্ভীরভাবে জিজ্ঞাসা করলো। নুসরাত আরও নির্লিপ্তভাবে বলল না। আরশ নিজের জায়গায় অটল থেকে কঠোরভাবে এবার জিজ্ঞাসা করলো। নুসরাত শীতল কণ্ঠে উত্তর দিল না। সুরভি এবার
আরশের দিকে একবার নুসরাতের দিকে তাকালো। দুজনেই বিবাহিত প্রশ্নের উত্তরে আটকে গেছে। আবারও সুরভির কানে আসলো কটমট করে জিজ্ঞেস করা প্রশ্ন, বিবাহিত? নুসরাত গাড়ির দরজা আটকাতে আটকাতে বলল, জি না। আরশ পুরুষালী উদ্বিগ্ন কণ্ঠে আবারও জানতে চায়। নুসরাত এবার তেসরা গলায় বলে, না। আরশ ঠোঁট বাঁকিয়ে হাসে। নুসরাতের দিকে একবার ক্ষীণ বুলি ভুলিয়ে বলে, আপনি কি বিবাহিত ময়না মির্জা? আরশের শেষের কথাটা একটু টেনে টেনে বলে, যেন নুসরাতের নামের সাথে ঠাট্টা হয়ে যায়। নুসরাত কাট গলায় বলে, আমি পিওর সিঙ্গেল ভাইয়া, আপনার আমাকে দেখে বোঝা উচিত। আরশ ঠোঁট টিপে হাসলো, যা গাড়ির অন্ধকারে থাকায় বোঝা মুশকিল। আরশ ক্ষীণ গলায় বললেন, মিসেস বিবাহিত কিনা? পরের বার উত্তর দেওয়ার জন্য সময় থাকবে, কিন্তু উত্তর দিতে পারবেন না ময়না মির্জা। আরশের কণ্ঠে অদৃশ্য কোনো অনুভূতি অনুভব করল নুসরাত, তবুও ধীরে অটল গলায় উত্তর দিল, আমি অবিবাহিত হয়েছে এবার। আরশ ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় নির্বিকার চোখে চেয়ে রয়েছে। ধৈর্য ধরে বসে নুসরাতের মুখের পরিবর্তন দেখলো। কিরকম হয়েছে তার প্রশ্নের উত্তরে। উত্তর দেওয়ার সময় নখ নড়ালো, কপাল কুচকালো, নাকের পাটাতন ঘেমে উঠেছে। আরশ বন্ধ গাড়ির দরজার দিকে চেয়ে চুলে হাত বোলাতে বোলাতে ঠোঁট বাঁকিয়ে হাসলো। চোখ বন্ধ করে পেছনের দিকে গা এলিয়ে দিল। আই লাইক ইউ ভুলড আনসার, ইটস এ ডেঞ্জার ওয়ে। আপনার প্রতি জানার কৌতূহল আরও একটু বেড়ে গেল ময়না মির্জা। শুধু সত্যটা জানতে দিন। একটু কনফিউজ রয়েছে আপনার প্রতি, সেটা দূর হোক, তারপর বুঝিয়ে ছাড়বো আমি আরও হেলাল কি। দোয়া করুন আমি যাতে ভাবছি আপনি যেন সে না হন। আপনি যদি সে হন, ইউ আর টোটালি ডোমান্ট মিস্টার সৈয়দ আরশ।